বিগত আমলের চুরি পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হচ্ছে বললেন তথ্যমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের দাম বাড়েনি মন্তব্য তথ্য উপদেষ্টার। বিকেলে বসছে সরকার দলের সংসদীয় সভা। কাল শুরু বাজেট অধিবেশন। 2031 সালে করমুক্ত আয় সীমা 4.5 লাখে উন্নীতের পরিকল্পনা। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে দক্ষিণ সিটির 28 ওয়ার্ড প্রতিরোধে বিশেষ অভিযান শুরু। আক্রান্তদের রক্তক্ষরণের শঙ্কা রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আজও সীমান্ত দিয়ে নারী শিশুসহ 17 জনকে পুশিনের চেষ্টা। বিজিবি এলাকাবাসীর চেষ্টায় প্রতিহত। গাংনীতে সতর্ক অবস্থানে প্রশাসন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণ চাপে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নীতিতে চললে জ্বালানিতে এমন পরিস্থিতি তৈরি হতো না। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। আরও জানাচ্ছেন রেজা খান। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তথ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেন, জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। বলেন, স্বল্প ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি। যাদের সামর্থ্য কম, তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি। এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারবেন। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে জনগণ চাপে পড়েছে। এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা যারা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। বর্তমান সরকার মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশের বড় একটি অংশের মানুষকে বের করে এনেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। মহাখালী ক্রসিং থেকে বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা সহ সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে থাকা সব রাস্তায় এই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। এদিকে আজ বিকেল 3টায় সংসদ ভবনে সরকারি সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাথায় আছে উচ্চ মূল্যস্ফীতির চাপ, বাজার ব্যবস্থাও টালমাটাল। এমন পরিস্থিতিতে নতুন অর্থ বছরের বাজেটে জোর আলোচনা করমুক্ত আয়সীমা নিয়ে। সবকিছু বিবেচনা করে আগামী 2 কর বর্ষে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, তবে পরিমাণ খুবই অল্প। বর্তমান বাস্তবতায় করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানো বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মনিরুল ইসলামের রিপোর্ট। নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। উচ্চ মূল্যস্ফীতির এই তীব্র চাপে যখন দিশেহারা মধ্য ও নিম্নবিত্ত, তখনই কিছুটা স্বস্তির খবর আসছে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য। আগামী 2026-27 এবং 2027-28 কর বর্ষে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার পরিকল্পনা করছে সরকার। মূলত সীমিত আয়ের মানুষের করের চাপ কমাতে এবং সামাজিক সুরক্ষা জোরদার করতেই 25,000 টাকা বাড়ানোর এই উদ্যোগ।
শুধু আগামী 2 বছরই নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2028-29 কর বর্ষে করমুক্ত সীমা 4 লাখ এবং 2029-30 কর বর্ষে 4.5 লাখ থেকে 4.5 লাখ টাকায় উন্নীত করার রোডম্যাপও আসতে পারে 11 জুনের বাজেটে। অবশ্য বিভিন্ন মহল এই সীমা আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এফবিসিসিআই ও ডিসিসিআই 5 লাখ, এমসিসিআই 4.5 লাখ এবং প্রধান বিরোধী দল করমুক্ত আয় সীমা 6 লাখ টাকা করার সুপারিশ করেছে। বিভিন্ন জায়গা থেকে একটা চাহিদা ছিল যে 5 লাখ টাকা, এমনকি 5.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমা করার। সেটা না করলেও মনে করেন 4 এর উপরে যদি 4.5 লাখও যদি হতো ধাপে ধাপে করা, সেটা কিন্তু একটা হতো। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, তাই করমুক্ত আয় সীমা বাড়ানোর কোনো বিকল্প নেই। গত 3 বছরের উপরে যে এই যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা এটার অবক্ষয় হয়েছে, মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে, সেইটার দিকে লক্ষ্য রেখে এইটা আরেকটু বাড়ানো যেত। সেটা হয়তো পরবর্তীতে বাজেট ঘোষণার পরেও সরকার সেটা বিবেচনা করতে পারে। শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটের চাপ কমাতে 11 জুনের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চূড়ান্ত কী ঘোষণা আনেন, সেটাই এখন দেখার বিষয়। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যে ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলার রায় দেওয়া হবে আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে রায় ঘোষণা করবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। হত্যাকাণ্ড ঘটার মাত্র 19 দিনের মাথায় আদালত এই মামলার রায় দিতে যাচ্ছেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, হেমোরেজিক ভ্যারিয়েন্টের কারণে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম বলেন, দক্ষিণ সিটির 28টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। বর্ষা মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আশু পদক্ষেপ হিসেবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীর 75টি ওয়ার্ডে সার্ভে চালিয়ে 28টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ অভিযান উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করা হবে। আমরা ঢাকা মহানগরীর 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। মাত্র অল্প কয়েকটা আছে যেখানে ঝুঁকিপূর্ণ না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গু প্রতিরোধে 2-3 দিন পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে সেখানে জরিমানা করা হবে। আগামী 2-3 দিনের ভিতর মোবাইল টিম কাজ করবে ইনশাআল্লাহ। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। হেমোরেজিক ভ্যারিয়েন্টের কারণে এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কাও জানান তিনি। 28টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বলেন এগুলি যখন ফ্লাইং হয়ে যাবে, অ্যাডাল্ট মশা হয়ে যাবে, তো দূর হয়ে কামড়াবে আমাদেরকে, কত হাতে থাপড়াবো বলেন। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। আমাদের যারা কর্মী আছেন, আপনারা নিজ নিজ এলাকায় সকল মানুষকে, রেড ক্রিসেন্ট সহ যারা অন্যান্য কর্মী, সকল মানুষকে আপনারা অনুরোধ করবেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। রাজধানী এখন আর বসবাসের উপযোগী নেই বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দূষণ ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সকালে রাজধানীর একটি হোটেলে নাগরিক সেবা কার্যক্রমে দক্ষিণের জানালা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরবাসীর জীবনমান উন্নয়নে, পরিবেশ দূষণ রোধ ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন মন্ত্রী। ঢাকা শহরের যারা নাগরিক আছেন তাদেরকে মুক্ত বাতাস নেবার সুযোগ সৃষ্টি করবার আন্দোলন এবং তাদের আরো বেশি দিন যেন তারা বেঁচে থাকতে পারেন তার জন্য যে আপনার এখানে পলিউশন মুক্ত অক্সিজেন দরকার তার ব্যবস্থা করবার আন্দোলন, বাস করবার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করবার, নগর তৈরি করবার আন্দোলন। নিঃসন্দেহে এই আন্দোলন আমাদের নগরবাসীকে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস। ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। চলতি বছরের প্রথম 5 মাসে জেলাটিতে আক্রান্তের সংখ্যা 2500 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 20 জন শিশুর। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। তিল ধারণের ঠাঁই নেই আইসোলেশন ওয়ার্ডে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যু। চলতি বছরের 5 মাসেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে 20 শিশু, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2500। রোগটির এমন মহামারী রূপ নেয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। ঠান্ডা, তারপরে হাম দেখা দিচ্ছে, হামের পরে আমরা এখানে আসছি, গতকাল থেকে আরো বাড়ছে। এই জিনিসটা ট্রিটমেন্টের দরকার। রাস্তা দেখা যাচ্ছে অবহেলার কারণে সেটাতে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তাদের ইচ্ছা আমাদের ব্যবহার করে। মোটামুটি চিকিৎসা ভালোই চলতেছে, আপাতত কোনো সমস্যা হইতেছে না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 45 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটাও একটু বেশি। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়ে গেছে, আশা করি যে এটার হাম কমে যাবে এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইতিমধ্যেই আমরা ডেঙ্গুর জন্য যে ফ্লুইড দরকার হয় সেই ফ্লুইডগুলো ক্রয় সম্পন্ন করেছি। ডেঙ্গুর কিট যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে কিনে মজুত করেছি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শতভাগ টিকাদান নিশ্চিতের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সামনে ডেঙ্গু মৌসুম, তার উপর হামের ভয়াবহতা মিলে জেলার স্বাস্থ্যসেবায় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা জানান তারা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জ্যৈষ্ঠের দাবদাহে ক্রমে অসহনীয় হয়ে উঠছে জনজীবন। চলমান তাপপ্রবাহে দিনাজপুর ও চুয়াডাঙ্গায় হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড রোদ ও গরম বাতাসে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সাইফ জাহান ও সুবল রায়ের পাঠানো তথ্য চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দিনাজপুর সহ উত্তর জনপদ। তীব্র গরমে হাঁসফাঁস এই অঞ্চলের মানুষের। গেল 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এই অঞ্চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি অব্যাহত রয়েছে। প্রচণ্ড তাপে দৈনন্দিন জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। খোলা আকাশের নিচে কাজ করতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবীরা। চলে না এমন অবস্থা গরমে। আগে কিন্তু এরকম গরম করে নেই, এই গরম দিয়ে কয়েকদিন থেকে গরম করতেছে। গরমের কারণে আমরা বাজার ঘাট বিভিন্ন জায়গায় যেতে পারছি না। কৃষক বৃষ্টির জন্য হাহাকার করতেছে। দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে বলে জানিয়েছেন দিনাজপুরের আঞ্চলিক আবহাওয়া কর্মকর্তা। তাপমাত্রা তো বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ প্রায় গড়ে হচ্ছে 60 থেকে 80% মতো বিরাজ করছে, যার ফলে স্বাভাবিকের চাইতে গরমের অনুভূতিটা অনেকটা বেশি অনুভূত হচ্ছে। তীব্র রোদ ও অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। দুপুরের প্রখর রোদে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কমে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রিকশাওয়ালা, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, দিনমজুর ও কৃষি শ্রমিকরা। গরমে মানুষ অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই তীব্র গরমে বাচ্চাদের আরো বেশি কষ্ট, ফসলের ক্ষতি হচ্ছে। কিভাবে চলবো? সকালবেলা কাজে যাচ্ছি, 7টা-8টা বাজলে আর গরমে কাজ করতে পারছি না, হাইজে পাচ্ছি না। গরমে কোনো ব্যবসা বাণিজ্য ঘুরতেও পারছি না। যা ইনকাম করে 2-3 টাকা ইনকাম, আগে 4-500 হইতো,
এখন 2-300 হাফে এসে দাঁড়িয়ে গিয়েছে। তীব্র তাপপ্রবাহ শুধু সাময়িক অস্বস্তির বিষয় নয়, একে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশের জন্য এক বহুমাত্রিক হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কুমিল্লার 14 গ্রামে ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 14 গ্রামে বাসের পেছনে মোটর সাইকেলের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। সকাল 7:45টার দিকে কুমিল্লার 14 গ্রামের ছুপোয়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, মদিনা পরিবহনের একটি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়ানো ছিল। পেছন থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে পুলিশ, তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজও নারী শিশুসহ 17 জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের 140S আন্তর্জাতিক পিলারের কাছে 6 জনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে 11 জনকে পুশ ইনের চেষ্টা চলে, সেখানেও প্রতিরোধ গড়ে তোলে বিজিবি এবং গ্রামবাসী। এদিকে ভারত থেকে ঠেলে দেয়া 6 জন বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে। এ ঘটনায় সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। এদিকে লালমনিরহাট সীমান্তে পুশিন চেষ্টায় ব্যর্থ হওয়ার পর 33 জনকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। স্টেশনে লোকবল সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে লালমনিরহাট বুড়িমারি রেলপথে। কয়েকটি স্টেশন বন্ধ হয়ে গেছে ট্রেন ক্রসিং কার্যক্রম, ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না ট্রেনগুলো। জনবল সংকটের কথা স্বীকার করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেন চালকরা, আর দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সুমন খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বর্তমানে লালমনিরহাট বুড়িমারি রোডে মাত্র 2টি স্টেশনে ট্রেন ক্রসিংয়ের ন্যূনতম ব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষের এমন উদাসীনতার মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। একটি ট্রেনের ক্রসিং মেলাতে গিয়ে অন্য একটি ট্রেনকে লাইনে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে ব্যাহত হচ্ছে যাতায়াতের সময়সূচি। জেলায় 13টি স্টেশনের মধ্যে স্টেশন মাস্টার আছে মাত্র 7 জন। এর মধ্যে বুড়িমারিতে 1, বাউরাতে 2, কাকিনায় 2 ও আদিতমারিতে রয়েছে 2 জন। কয়েকটিতে লোকবল সংকট আরও ভয়াবহ। কর্মঘণ্টারও যে একটা অর্থনৈতিক মূল্য রয়েছে, এটা ভেবে দেখে অতি বিলম্বে এই সমস্যার সমাধানের জন্য আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যদি চেষ্টা করেন এই ক্রসিং সময়টা আরও কমিয়ে আনতে পারে। হাতীবান্ধা রেল স্টেশনকে ক্লোজ ডাউন করা হয়েছে, এটা কোন ধরনের আসলে বৈষম্য, এটা আমি বুঝতে পারলাম না। স্টেশনগুলো অভিভাবকহীন হয়ে পড়ায় লাইনের ট্রেন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি নির্ধারিত সময়ে গন্তব্য পৌঁছানো যাচ্ছে না। জনবল সংকটের বিষয়টি স্বীকার করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেন চালকরা। স্টেশন মাস্টার স্বল্পতার কারণে স্টেশনটা ক্লোজ আছে বা লোকবল সংকটের কারণে আমাদের রেলে তো লোকবল এমনিতেই সংকট। 4 উপজেলার উপর দিয়ে যাওয়া এই রেলপথ শুধু কাকিনা ও বাউরা স্টেশনে হচ্ছে ট্রেন ক্রসিং। হাতীবান্ধা স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক সমস্যার কথা জানালেন এই স্টেশন মাস্টার। দ্রুত চুক্তি নবায়ন করে সামনে এএসএম এর একটা নিয়োগ হবে, দ্রুত সব অচল অবস্থা কেটে যাবে। অচল অবস্থা কাটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানায় রেলওয়ে প্রশাসন। সহকারী স্টেশন মাস্টার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিয়োগ হলে আমরা স্টেশনগুলো চালুর ব্যবস্থা নেব, তখন ক্রসিং সময়টা কম লাগবে। শুধু আশ্বাস নয়, দ্রুত এই সমস্যার সমাধান চান 5 উপজেলার যাত্রীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এবং ক্রসবার স্থানীয়দের কাছে যমুনা ক্লোজার বা চায়না বাঁধ নামে পরিচিত। নদীর চারপাশে সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় জমা নেই বাঁধে। পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পিছিয়ে আছে এই স্থানটি। পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পদক্ষেপের কথা জানায় কর্তৃপক্ষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যমুনা ক্লোজার এখন স্থানীয়দের অন্যতম বিনোদন কেন্দ্র। বিশাল জলরাশি, খোলা আকাশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ে ভ্রমণ পিপাসুদের। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে এখানে ছুটে আসেন অনেকে। বিশেষ করে বিভিন্ন দিবসে প্রতিদিনই প্রায় 20,000 দর্শনার্থীর সমাগম ঘটে। প্রয়োজনীয় পর্যটন সুবিধা বাড়ানো হলে ক্লোজারটি দেশি বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানায় দর্শনার্থীরা। সিরাজগঞ্জে বিনোদনের জন্য কোনো জায়গাই নেই, একমাত্র আমাদের এই হাট পয়েন্টটা। আর এই হাট পয়েন্টে আসলে ওইভাবে যে বিনোদন মানুষ পায় এটা কিন্তু ঠিক না, কারণ এর জন্য আমাদের দরকার অনেক কিছু। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের জন্য হাট পয়েন্ট হোক আর যেখানে হোক না কেন একটা পর্যটন কেন্দ্র হবে, একটা রিসোর্ট হবে, একটা ভালো ওয়াশরুম হবে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। এইখানে কোনো থিম পার্ক করতে পারে, অনেক জায়গা আছে, একটা সুন্দর একটা থিম পার্ক করতে পারে। এরকম আরো কিছু যদি করে তাইলে বাইরের পর্যটকরা আমাদের এখানে আসবে। তবে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রের উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে এই আলোচনাগুলো করেছি, আমরা পর্যটন কর্পোরেশনের সাথেও কথা বলেছি। তো আমরা চিন্তা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই হাট পয়েন্টকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। যমুনার বুকে নৌকায় নদী ভ্রমণ, সূর্যাস্ত দেখা এবং মনোরম পরিবেশ সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জ ক্লোজার হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের কেশম ও গরুক দ্বীপে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী সমঝোতায় পৌঁছতে এখনও সময় লাগবে। অন্যদিকে ইরানের সামরিক উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা নির্ভর করছে ইরানের $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করার ওপর। বিস্তারিত রুমানা রুমার ডেস্ক রিপোর্টে। শনিবার ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা এবং 4টি ড্রোন ভূপাতিত করে মার্কিন সেনাবাহিনী। অবশ্য কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দিয়েছে তেহরান। মার্কিন বাহিনী জানায়, অন্য দেশে থাকা তাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের সঙ্গে কার্যকর সমঝোতায় পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। তার দাবি, ইরান ইস্যু সমাধানে কয়েক বছর সময় লাগতে পারে। ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পারমাণবিক কর্মসূচিতে নয়, বরং এটি নির্ভর করছে ইরানের $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করার উপরে। এদিকে এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলেও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের এখনও প্রায় 21 থেকে 22% অবশিষ্ট রয়েছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। খেলার খবর, সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড চালু হয়েছে, পরবর্তী ধাপে কার্ডের সংখ্যা 500 জনে উন্নীত করা হবে। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনূর্ধ্ব-15 ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা ফুটবলার, আমরা ক্রিকেটার, আমরা সাঁতারু, আমরা দাবা খেলোয়াড়, আমাদের অ্যাথলেটিক্সের কিংবা আমাদের মার্শাল আর্টের সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা তুলে আনতে চাই। আজকে যে টুর্নামেন্টে সারাদিন ব্যাপী তোমরা যে অংশগ্রহণ করবা, তোমাদের মধ্য থেকেও সেই লক্ষ্য স্থির করতে হবে যে না, আমিও বাংলাদেশের টপ লেভেলে আজকে যে হামজা চৌধুরী খেলছে, জামাল ভুইয়া, সামিত সোম সহ আমাদের যে ফুটবলার তপু বর্মন অসাধারণ 2টি গোল করেছে, যে তপু বর্মনের মতো আমি একজন ডিফেন্ডার হতে চাই, বাংলাদেশের নেতৃত্ব দিতে চাই।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। 2016 সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দু দল। ফাইনালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। সাফ নারী ফুটবলের শুরুতে টানা 5 বার শিরোপা জিতেছিল ভারত, তবে সাম্প্রতিক 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপার হ্যাটট্রিক করতে চায় মারিয়া মান্ডাদের দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিগত আমলে চুরি পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হচ্ছে বললেন তথ্যমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের দাম বাড়েনি, মন্তব্য তথ্য উপদেষ্টার। বিকেলে বসছে সরকার দলের সংসদীয় সভা। কাল শুরু বাজেট অধিবেশন। 2031 সালে করমুক্ত আয় সীমা 4.5 লাখে উন্নীতের পরিকল্পনা। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে দক্ষিণ সিটির 28 ওয়ার্ড। প্রতিরোধে বিশেষ অভিযান শুরু। আক্রান্তদের রক্তক্ষরণের শঙ্কা রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আজও সীমান্ত দিয়ে নারী শিশু সহ 17 জনকে পুষিনের চেষ্টা। বিজিবি এলাকাবাসীর চেষ্টায় প্রতিহত। গাংনীতে সতর্ক অবস্থানে প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।